দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন। সেই সভা থেকে দলীয় খাকি প্রসঙ্গ। এই প্রথম মুখ্যমন্ত্রী দলীয় খাকি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেন। কি বললেন শোনাবো শুরুতেই। আমি শুধু প্রশাসনকে বলবো, এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে। ভাড়াটিয়া গুন্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন। এত টাকা পায় কোথার থেকে? আর একটা মানুষকে মেরে ফেলার জন্য 13 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে, এটা হবে না। বাংলা শান্তির জায়গা, বাংলা কোনো ভেদাভেদ করে না। দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনার দলুয়া খাকিতে যা হয়েছে তা খুব বড় রাজ্যের আইন শৃঙ্খলার সমস্যা। এই হিসাবেই তো দেখা যায়, তাই না? এরকম খুন কেউ যদি ভাড়াটে খুনি নিয়ে এসেও করে, মুখ্যমন্ত্রী যা বললেন, তাহলেও তো গাফিলতি পুলিশের, ইন্টেলিজেন্সের, তাই না? আবার দেখুন উত্তর চব্বিশ পরগনা, যেখানে শাহজাহান কোথায় তার টিকির খোঁজ কেউ পাচ্ছে না। কেউ বলছেন শাহজাহান এলাকায়, কেউ বলছেন অলরেডি অ্যারেস্টেড, কেউ বলছেন বাংলাদেশে পালিয়ে গেছে। মুখ্যমন্ত্রী কিন্তু মুখ খুলছেন না এখনো অবধি শাহজাহানকে নিয়ে। তার মানে দক্ষিণেও যদি আইন শৃঙ্খলার সমস্যা হয়, উত্তরেও আইন শৃঙ্খলার সমস্যা। এই আইন শৃঙ্খলার সমস্যা আরও অ্যাগ্রেভেট করতে পারে তৃণমূল নেতাদের বক্তব্যে। শোভনদেব চট্টোপাধ্যায়, দলে মমতা ব্রিগেডের সদস্য হিসেবে পরিচিত ভেটেরান তৃণমূলের প্রথম বিধায়ক, শুনুন কি বলেছেন শাহজাহান প্রসঙ্গে। ভাই, তো জনবিস্ফোরণ হবে পরেতে। এখন তো সব একটা জায়গা হয়েছে বলে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে, এবং ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে কেউ গেলে হবে বলবে, যে যাবে হবে। ইডি গেলে আবার কি, যে যাবে হবে জনবিস্ফোরণ। বহুদিন পর শোভনদেব চট্টোপাধ্যায়কে এত উত্তেজিত হয়ে বক্তব্য দিতে শোনা গেল, এবং তিনি বলছেন জনবিস্ফোরণ হবে, প্রতিরোধ তৈরি হবে। তাহলে এরকমই ইডি সিবিআই এজেন্সি যেখানে যেখানে যাবে তারা মার খাবে, তাদের ওপর হামলা হবে। কি বলতে চাইলেন? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ সিনহা রায়। আমি শতরূপকে দিয়ে শুরু করি। শতরূপ, দেখুন, শোভনদেব চট্টোপাধ্যায়ের ভীমরতি ধরেছে। উনি অত্যন্ত সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন চিরকাল আমাদের রাজ্যের রাজনীতিতে। কিন্তু এখন বোঝা যাচ্ছে অভিষেক ব্যানার্জি ওনার হাতে রিটায়ারমেন্টের কাগজ ধরাবেন বলে ছুটছেন। এই সময় টিকে থাকতে গেলে এই ধরনের কথাবার্তা বলতে হবে। ওনারা বলছেন ভালো কথা, তবে আমি কয়েকটা কথা বলছি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনছিলাম বা শুনতে বাধ্য হচ্ছিলাম। এখন আমাদের অলিম্পিক্সে যদি মিথ্যে কথা বলার জন্য কোনো ইভেন্ট থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর ভারতকে গোল্ড মেডেল এনে দিতেন। এরকম প্যাথোলজিক্যাল লায়ার 100 বছরে একটা জন্মায়। ওনার বক্তব্যের খালি কতগুলো কথা আমি এক লাইনে বলছি। প্রথম কথা হচ্ছে, উনি বললেন যে স্কুলে ওনারা স্কলারশিপ দিচ্ছেন, ট্যাব দিচ্ছেন, ড্রেস দিচ্ছেন, সাইকেল দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। আবার ওনার সরকারি নোটিফিকেশান ইস্যু করে ঘোষণা করেছে 8,500 স্কুলকে ওনারা বন্ধ করে দিচ্ছেন। স্কুলে ট্যাব দেওয়ার নাম করে আসলে স্কুলটাকেই বেছে দিয়েছে। স্কুলটাই আর নেই, উনি ট্যাবটা দেবেন কাকে? এইটা ঘটনা যে উনি সরকারে আসার পরে যা কোনো দিন কেউ কল্পনা করতে পারতো না। মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকে 4.5 লাখ পরীক্ষার্থী কমে গেল। ওনার ট্যাব স্কলারশিপের গল্প এটা। 2 নম্বর কথা, রাম মন্দির এবং বিলকিস বানো নিয়ে উনি কতগুলো কথা বলেন। আমি খালি মনে করাই পিউ, রাম মন্দির আন্দোলনের পরে, বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে অন্য কোনো রাজনৈতিক দল বিজেপিকে স্পর্শ করতো না। সেই সময় ভারতের 2টো দল বিজেপির হাত ধরেছিল, জোট করেছিল। 1 শিবসেনা, 2 মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। 3 নম্বর কথা, আর বিলকিস বানোর ক্ষেত্রে আমি বলে রাখি, বিলকিস বানোর এই কুৎসিত ঘটনা যখন ঘটেছিল, আজকে উনি বলছেন যে অনেকের সাথে মহুয়া মৈত্র মামলা করেছিল, তাই জয়টা নাকি তৃণমূলের জয়। বিলকিস বানোকে ওরকমভাবে ধর্ষণ করে তার সন্তানকে, তার ভ্রূণকে হত্যা করার পরে মোদি যখন আবার গুজরাটে ইলেকশন জিতে এসেছিল, প্রথম নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে আমি বলছি যে উনি বলেছেন কেউ কেউ বলছে আমি গুন্ডাদের নেতা। আমি বলছি মমতা ব্যানার্জি, কেউ কেউ বলছে না। আপনি হাজরা মোড়ে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, আর তারপরে আপনার কন্ট্রোল রুমের গুন্ডাদেরকে আমরা দেখছি। যখন ইডি কাউকে গ্রেপ্তার করতে যায়, আপনার কন্ট্রোল রুমের গুন্ডারা তাদেরকে পেটায়। ইউনিফর্ম না পরে ইডিকে পিটিয়েছে শাহজাহানের গুন্ডারা, আর ইউনিফর্ম পরে রাজীব কুমারের গুন্ডারা এর আগে সিবিআইকে পিটিয়েছে। আর আমার শেষ কথা, আমি বলছি যে বকটুয়ের সবাইকে চাকরি দিয়েছেন, টাকা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন। হ্যাঁ, ঠিক কথা। উনি প্রথমে খুন করেছেন, ওনার দলের লোককে খুন করেছে। তারপরে বাচ্চাদের মিড ডে মিলের খাবার কেড়ে নিয়ে, বাচ্চাদের মুখের খাবার কেড়ে নিয়ে উনি সেখানে ক্ষতিপূরণ দিয়েছেন, চাকরি দিয়েছেন। ভালো কথা। এবার আমি জিজ্ঞেস করছি পিউ, বকটুয়ে
পুলিশের গুলিতে কেউ মারা যায়নি, কোনো প্রাকৃতিক দুর্যোগে কেউ মারা যায়নি। তৃণমূলকে খুন করেছে। তৃণমূলের হাতে খুন হওয়া তৃণমূল কর্মীরা যদি সরকারি টাকায় ক্ষতিপূরণ পায়, তাহলে তৃণমূলের হাতে যে সিপিআইএম কর্মীরা খুন হয়েছে, কংগ্রেস কর্মীরা খুন হয়েছে, বিজেপি কর্মীরা খুন হয়েছে গত 10 বছরে 12 বছরে পশ্চিমবাংলায়, তারাও এই রাজ্যের নাগরিক, তারা তৃণমূলের হাতেই খুন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিন, তারা কেন ক্ষতিপূরণ পাবে না? আমি বুঝতাম যে তৃণমূলের পাঠানো পঞ্চায়েতে হিংসার বলি 19 জনকে তো চাকরি এবং ক্ষতিপূরণ দল দেখে ওনার দলের হাতে যে দলের লোক খুন হয়েছে তাদেরকে উনি দিয়েছেন, কিন্তু তৃণমূলের হাতে বর্ধমানে যে সিপিএম কর্মী খুন হয়েছে, তৃণমূলের হাতে কোচবিহারে যে বিজেপি কর্মী খুন হয়েছে, তৃণমূলের হাতে মুর্শিদাবাদে যে কংগ্রেসের কর্মী খুন হয়েছে, তৃণমূলের হাতে ক্যানিংয়ে যে আইএসএফ কর্মী খুন হয়েছে, তারা কি দোষ করেছে? তারা পশ্চিমবাংলার মানুষ না? আমার প্রশ্নটা খুব সহজ প্রিয়। দেখো, একটা কোথাও ভূমিকম্প হয়, বন্যা হয়, কিছু হয়, সেখানে মানুষ মারা যায়, সেখানে সরকার ক্ষতিপূরণ দেয়, সেটা আমরা সবাই মনে করি সেটা দেওয়া উচিত। 2 নম্বর কথা আমি বলছি, এমন কি কেউ রাজ্যে সরকারে আছে, সে সিপিএম এর সরকারের আমলে নন্দীগ্রাম হয়ে থাক, কি তৃণমূলের গভর্নমেন্টের আমলে ভাঙড়ে মফিজুল আলমগীরের খুন হয়ে থাক, কেউ একটা সরকারে রয়েছে, পুলিশ কোনো কারণে গুলি চালিয়েছে, যে কোনো কারণে হোক না কেন, পুলিশের গুলিতে কেউ মারা গেছে, তার পরিবার ক্ষতিপূরণ পায়, এটা রাষ্ট্রের দায়। রাষ্ট্রের পাঠানো পুলিশের গুলিতে মারা গেছে, তার একটা মানে আছে। কিন্তু আমি বলছি একটার পর একটা ঘটনা, ধরুন এই তো দলীয় খাকি দিয়ে ওই জন্যই শুরু করলাম, ল অ্যান্ড অর্ডার নিয়ে যখন এত প্রশ্ন, তখন যদি এইরকম ডিফেন্স লাইন হয়, ল অ্যান্ড অর্ডার কোনোদিন কন্ট্রোল করা সম্ভব? এর ঘাড়ে ওর ঘাড়ে তার ঘাড়ে এজেন্সির ঘাড়ে দোষ চাপানো ছাড়া তো আর কিছু হবে না, আর খুনাখুনির ঘটনা বাড়বে। শাহজাহানের ছুড়ে দেওয়া টাকা যাদের ভাত কাপড় হয়, তারা কি শাহজাহানের বিরুদ্ধে কথা বলবে? তারা এই সমস্ত ফালতু কথা বলবে। শাহজাহানরা টাকা তোলে, এদের ঘর সংসার চলে মমতা বন্দ্যোপাধ্যায়দের। আচ্ছা, প্রথমেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, রাম মন্দিরের আবেগকে আঘাত করবার চেষ্টা করবেন না। যে অপশব্দ বা শব্দবন্ধ আপনি প্রয়োগ করছেন, আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং আশা করব আগামী দিনে আপনি সতর্ক এবং সজাগ থাকবেন এই বিষয়ে শব্দ চয়ন এবং শব্দ প্রয়োগের ক্ষেত্রে। আমি সরাসরি একটি কথা বলতে চাই, যেখান থেকে শতরূপ শেষ করলো সেখান থেকে শুরু করতে চাই। আরে ভাই, এ তো শুধুমাত্র যারা আক্রান্ত হয়েছে তাদের দেয়নি। মহামান্য কলকাতা হাইকোর্ট বেলেঘাটায় আমাদের কর্মীর হত্যা করলো তৃণমূল কংগ্রেস, তারপরে আদালত নির্দেশ দিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার, সেই ক্ষতিপূরণ পর্যন্ত টাকা দেননি। আমার বক্তব্য, আপনি আজকে জয়নগরে গিয়ে কেন সভা করেছেন? একটু এগিয়ে গিয়ে আজকে ডায়মন্ড হারবারে কেন সভা করেননি? কেন ডায়মন্ড হারবার স্কিপ করে গেছেন? আমি জানতে চাই। তাহলে তো মানুষের সামনে দাঁড়িয়ে বলতে পারতেন যে ডায়মন্ড হারবার মডেল আপনাকে চেস করে পেছনে তাড়া করছে, সেই চেস করার উত্তর আপনি দিতে পারতেন। আমার সরাসরি প্রশ্ন, ভাই, কোন ফান্ড থেকে, কোন টাকা থেকে ডায়মন্ড হারবারের বৃদ্ধ মানুষদেরকে ভোটের উপঢৌকন হিসেবে এই টাকা দেওয়া হচ্ছে, অথচ অন্যান্য জায়গায় দেওয়া হচ্ছে না? আর দেওয়া হলেও তার সোর্স কি? তাহলে কি প্যারালাল সরকার চলছে? এটা উনি স্পষ্ট করুন। মমতা বললেন ভাতার কথা, তার মাথায় আছে বার্ধক্য ভাতা, যেটা অভিষেক নিজের পকেট থেকে দিতে চান বা তিনি নিজের মতো করে জোগাড় করে দিতে চান। প্যারালাল সরকারের অভিযোগ যা করছে, মমতা বললেন তার মাথায় আছে কেন্দ্র টাকা আটকে রাখলেও তিনি চেষ্টা করবেন ফেস বাই ফেস দিতে। কথা বলতে পারি আমি? আমার বক্তব্য শেষ করেনি, আমার বক্তব্য হচ্ছে, ভবানীপুরের অপদার্থ এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের যোগ্য এমপি অভিষেক ব্যানার্জির থেকে শেখা উচিত। কেন্দ্রের টাকা আটকে আছে বুঝলাম, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এত যোগ্য একজন এমপি, যেখানে নিজের সংসদ কেন্দ্রে নিজের কনস্টিটুয়েন্সির মধ্যে টাকা জোগাড় করে ভাতাটা দিয়ে দিচ্ছেন, সেখানে অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা যোগ্যতা নেই, কিছু না, একটা অপদার্থ বিধায়ক ভবানীপুর কেন্দ্র পেয়েছে, উনি করতে পারছেন। এই যে অনিন্দদা যেখানে আছেন, দেখুন উনি হাসছেন, কিন্তু মুখটা ভেতর শুকিয়ে গেছে। উনি যে বারাসাতে থাকেন, আমি একটাই কথা বলতে চাই, যে পরিমাণ টাকা, দিদি এক সেকেন্ড, এক লাইনে অনিন্দদা, যে পরিমাণ টাকা, অনিন্দদা অনুমতি নিয়ে বলছি, যে পরিমাণ টাকা আজকে প্রায় 20,000 কোটি টাকা আইডেন্টিফাইড হচ্ছে, এখান থেকে ফোরেক্সে আপনার নেতা নেত্রীরা যারা জেলে আছেন তারা পাঠিয়েছেন, ডাকুবাবু পাঠিয়েছেন, সেই টাকাটা ফিরিয়ে নিয়ে এলে তো অর্ধেক 10টা কেন্দ্রের লোক এনাফ হচ্ছে, রেসপন্স পেয়ে যাবে। আপনি ওই টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসুন। এই প্রাইভেট প্রপার্টি বানিয়েছেন বলে সরকারটা বেঁচে আজকে এই অবস্থার পরিণতি হয়েছে। তাই আজকে যে টাকা নিয়ে আসছে, যারা সাহায্য করেছেন বলেছেন, তাদেরও হিসেব খতিয়ে দেখার জন্য বিরোধী দলনেতা আবেদন করেছেন। আমাদের প্রেসিডেন্ট অভিযোগ করছেন। দক্ষিণ 24 পরগনা নিয়ে আলাদা মিটিং করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই 1 সপ্তাহ হয়নি। আজকে মমতা সভা করছেন, কিন্তু অভিষেক সেখানে নেই। অনিন্দ, না, আমি আপনাকে বলি, আপনারা কোথায় একটা ভুল করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সরকারি প্রোগ্রাম সেখানে করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? আমরা এই করেছি, এই করব। বিরোধীদের একটা বলা ক্ষমতা আছে? বলুন তো মোদীকে আমি এই করেছি।
বলতে পারবে? আমি এত টাকা দিয়েছি বলতে পারবে? আজকে 17 সাইকেল দেওয়া হচ্ছে, হ্যাঁ দেওয়া হচ্ছে, হ্যাঁ দেওয়া হচ্ছে। এই ছাত্রদের দেওয়া হবে। সিপিএম চাইলো তাদের কিছু এসে যায় না। হ্যাঁ ছাত্রদের ট্যাব দেওয়া হবে, হ্যাঁ সাইকেল দেওয়া হবে, হ্যাঁ কন্যাশ্রী দেওয়া হবে, হ্যাঁ কমিশন কত ট্যাব দেওয়া হোক, তৃণমূলের কমিশন কত ট্যাব প্রতি কমিশন কত শিখতে হবে নাকি? আচ্ছা কোন স্টুডেন্টদের দেবে? কোন স্টুডেন্ট যারা 2 কোটি চাকরি কথা বলে তাদের শিখছে? আরে আমরা ভারতবর্ষে দিচ্ছি, আপনারা কোথায় আছেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী। আপনার বয়স কত? যিনি আপনি নবীন তৃণমূল না তৃণমূল কি কাজ করছেন তার উপর আপনি কথা বলুন। আপনাকে বিধবা কি বলে বার্ধক্যভাতা দিয়েছে? মন্দিরের কথা উনি বললেন না বারবার গতকাল থেকে? 1 মিনিট, গতকাল থেকে যতবার বলছেন কেন জাতীয় মেলার তকমা দেওয়া হচ্ছে না? ফাইন, দাবিটা ভ্যালিড হতে পারে। বারবার রাজনৈতিক সভায়, সরকারি সভায় তার উল্লেখ কেন করতে হচ্ছে? রাম মন্দির কাউন্টার করতে নয়, আপনি অস্বীকার করতে পারেন? না না, আমরা রাম মন্দির নয়, সব হিন্দুত্ব নয় এটা। শুনুন, রাম মন্দির বা রামকে নিয়ে যারা ধর্মকে নিয়ে একদম উল্টো পাল্টা কথা বলবেন না। রাম সম্পর্কে এটা সব হিন্দুত্ব নয়, এটা সব হিন্দুত্ব নয়। দুজনকে সতর্ক করে অনুরোধ করছি, এটা আমাদের ভাবাবেগে আঘাত করার চেষ্টা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে এই কথা বলেছে যে আমরা শুনুন, ভাতা নিয়ে এবং রাম মন্দির নিয়ে মমতা কি বলেছেন শোনাবো। বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো। আমরা একটু চেষ্টা করছি, অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো। আমার মাথায় এটা আছে। আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। কি সতর্কবাণী এতক্ষণ ধরে শঙ্কু দিয়ে গেল বুঝলাম না। দেখুন, উনি বলেছেন রাম মন্দিরের আবেগকে যারা গিরিশ বলে অপমান করেন, ভগবান রামের মন্দির প্রতিষ্ঠার এই লড়াই হাজার হাজার মানুষ বলিদান দিয়েছেন, আক্রমণ করেন যারা তার পেছনে তারাই সাম্প্রদায়িক। শঙ্কুদেব কি বলতে চাইছেন সেটাই বোঝা যাচ্ছে না, কি বলছেন? দেখুন 500 বছরের লড়াই। সেটাই হলো, আমি তো ব্যাকগ্রাউন্ডে জিজ্ঞেস করি অনিন্দদা প্লিজ আপনার আপত্তিটা কথা সেটা বলুন, ব্যাকগ্রাউন্ডার জানতে চাই। দেখুন, উনি সাংবিধানিক পোস্টে আছেন, ওনার কাছে যদি অসাম্প্রদায়িক অ্যাপ্রোচটা অ্যাকসেপ্টেড হয় তাহলে আমার মতো হিন্দু ধর্মের মানুষ, আমার ভাবাবেগ, রাম মন্দির প্রতিষ্ঠা আমার ভাবাবেগ, তাকে গিমিক শো বলে আক্রমণ করা, তার পেছনে রাজনীতি হয়ে যাচ্ছে। আরে ভাই বলতে দেবেন না, বলতে দেবেন না, রাজনীতি তো আপনারা করছেন। আলোচনা হচ্ছে না প্লিজ। গিমিক শো কখন বললেন? আপনি শোনেননি, আরেকবার চালান। মমতার রাম মন্দির বক্তব্য আরেকবার চালান। জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। এবার অনিন্দদা
রাম মন্দির প্রতিষ্ঠাকে আপনারা গিমিক্স মনে করেন, আপনারা রাজনীতি মনে করেন, আপনারা এটা সেকুলারিজম চেঁচালে কি হবে? ধর্মনিরপেক্ষতা, একটা ধর্মকে সরাসরি আক্রমণ করা। আরে শঙ্কু চেঁচিয়ে কি হবে প্লিজ? আচ্ছা আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। তৃণমূলকে যাইতে আজকে বিজেপির আপনি তো অবস্থা বলেননি। বুঝুন, তারা ভোটের আগে তারা কি কাজ করছে, ভোটের আগে খবর নেই যে আমরা এই কাজ করে Specifically বলুন হয়েছে। বাইরে থেকে বলুন সিল হয়েছে। থেকে এই টাকা টাকা করে নিয়ে আসবে। 5 টাকা একজন কালিমাকে অপমান করে কথা বলে এমপি সিট চলে গেছে, মানে রামকে অপমান করবেন না। আরো কি যাবে কে শতরূপ আচ্ছা দেখো আমি কারোর মধ্যে চেঁচাইনি, আসলে চেঁচামেচি হবে না। আমি ক্ষমা চেয়ে নিয়েছি শঙ্কুদা তোমার কাছে, মমতা না বন্দ্যোপাধ্যায় না এটা হয়ে। উচিত না না। না, উচিত না, দেখো উচিত ভাই না। তুমি বলবে আমি ধর্মনিরপেক্ষ, এবার কিন্তু আপনি তুমি বলতে আমার পারবেন না। ধর্মকে আক্রমণ করবেন। ঠিক ঠিক আমি কারোর নিজে মাঝখানে চেঁচাইনি, ধর্মনিরপেক্ষ বলে আমি কারোর মাঝখানে আর চেঁচাইনি। আমার ধর্মীয় ভাবাবেগকে আক্রমণ করবেন। আমি কারোর মাঝখানে চেঁচাইনি যেন না হয়। রাজ্যকে একদম নিয়ন্ত্রণ করো নিজেকে, নিয়ন্ত্রণ করো। আরে আমি প্লিজ তোমায় বলছি, থামুন, সতর্ক করে আলোচনাটা চলতে দিন, থামুন আমি একটা বলছি, এইভাবে হয় না। অনিন্দ দাস, আরে ভাই ঠিক আছে রে ভাই। শঙ্কুদেব এ ভাই প্লিজ থামো না। আপনি ওদের থামান। হ্যাঁ থামাচ্ছি। 2020 সালে বিজেপি জয়েন করার পর থেকে শঙ্কুদা রামের প্রতি খুব ভাবাবেগ এসেছে। আরে ভাই, ক্ষমা এসব চাইছি, বলে লাভ নেই। ক্ষমা চাইছি, ক্ষমা আমি চাইছি, হিন্দু ক্ষমা ধর্মের চাইছি। জায়গায় হ্যাঁ খালি রাম ঠিক, মানি। ঠিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা ধর্ম মেনে চলা মানুষ। আরে আমি তো তাই বলছি। তোমাদের এসব নেই। এক সেকেন্ড, আমি তো মাঝখানে বলিনি রে ভাই, মাঝখানে বলিনি। বলো তোমার কি বক্তব্য আছে বলো। ও কিন্তু 2000 রামকে রামকে অপমান করা যাবে না। 2020 আগে ধর্ম মেনে ওই নামাজ পড়তো, 2020 আরে ভাই থেকে রাম এসব মন্দির বলে করতো, ঠিক লাভ আছে? নেই। নামাজ আমি আরে পড়তে পারি না। শঙ্কুদেব, নামাজ আমি please। পড়তে জানি না। আমি Okay। ওই ধর্মের প্রতি এক সেকেন্ড। আরে ঠিক আছে, আরে ভাই, কেন অপমান করো? আরে আলোচনাটা বলছো। প্লিজ ওনাকে থামান। প্লিজ আমি দু একটা না কথা উনি বলছি। ওনাকেই বলতে বলছি, থামাবো কেন? এক সেকেন্ড, শতরূপ এক শেষ সেকেন্ড। করো, সমস্ত ধর্মের শতরূপ শেষ করো, শঙ্কুদেব প্লিজ। আরে চোরটাকে থামাও তো, আমি আরে কতগুলো আপনি কথা মুখ বলছি। সামলে কথা বলুন। চোরকে চোর এইসব বললে আপনাকে ফেস করতে হবে। হ্যাঁ করুন। এক লাইন বলতে পারবেন আরে না। সারদার চোর। ওসব আমকার দমকা। আরে নারদার চোরটাকে থামাও। আরে আমি যে কথাটা বলছি। এই নারদার চোরটাকে হারান এখান থেকে। আপনি সাধু পুরুষ। নারদার চোরটাকে এখান থেকে। আপনার গাড়ির এই হিসাব নারদার পাওয়া চোরটাকে যাবে। বার করে দাও। কমিউনিস্ট পার্টি। নারদার চোর। আপনি শঙ্কুদেব। দেখেন নারদার চোর। উনি কমিউনিস্ট নারদার চোর, আরে নারদার চোর, শুনবেন বড় বড় তো। কথা বলে। শুনবেন। আরে নারদার চোর। আরে উনি আপনি আরে ব্যক্তি নারদার আক্রমণ চোরটাকে করছেন ঢাকা কেন? দাও। আপনি ব্যক্তি আক্রমণ করছেন কেন? নারদার এতক্ষণ তো উনি করছিলেন ব্যক্তি না। আক্রমণ করছেন। হঠাৎ ব্যক্তি আক্রমণ করছেন কেন? আমি সবাইকে কেউ কাউকে করবেন না ব্যক্তি আমি আক্রমণ, সবাইকে কেউ করবেন না আমাকে প্লিজ। বলবো না। শঙ্কুদেব প্লিজ আলোচনাটা চলতে শুনুন, দিন, যে কথাটা হচ্ছে শেষ উনি করুন। যেটা প্রথমে বললেন যে সরকারি প্রোগ্রাম হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ক্ষমতা এসে দেখিয়েছিলেন কিভাবে সরকারি প্রোগ্রামে বিরোধী দলের নির্বাচিত এমএলএ এমপিদেরকে ডাকা যাবে না, কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি বসে থেকে ওখানে সরকারি প্রোগ্রাম পরিচালনা করবে। তৃণমূলের ব্লক সভাপতি উঠে দাঁড়িয়ে বলবে দিদি আমাদের এখানে এই করতে হবে, সেই করতে হবে, হ্যান করতে হবে, আর সেই এলাকারই নির্বাচিত বিধায়ক, নির্বাচিত এমপি, নির্বাচিত কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার থাকবে না। সে বামফ্রন্টেরও হতে পারে, কংগ্রেসেরও হতে পারে, বিজেপিরও হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় 12 বছর ধরে আমাদেরকে দেখিয়েছেন। উনি দেখিয়েছেন কীরকমভাবে আলিপুরদুয়ারে নির্বাচিত এমপি ছিলেন না, পঞ্চায়েত মেম্বাররা ছিলেন না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে তুলে এনে পশ্চিমবঙ্গ সরকারের প্রোগ্রামে বলানো হয়েছিল যে আলিপুরদুয়ারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই, সুতরাং সরকারি সব প্রোগ্রামের গল্প আমাদেরকে শোনাবেন না। আপনি যে কথাটা বলছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি দিয়েছে, আপনি জিজ্ঞেস করছেন সিপিএম কি দিয়েছে, বামফ্রন্ট কি দিয়েছে। শুনুন, বামফ্রন্টের আমলে বর্গা আইন হয়েছে, বামফ্রন্টের আমলে কৃষক জমি পেয়েছে, বামফ্রন্টের আমলে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা হয়েছে, কিন্তু কি জানেন তো এগুলো বামফ্রন্ট দেয়নি, এগুলো কোনো মুখ্যমন্ত্রী বাপ ঠাকুরদার টাকায় দেওয়া হয়নি। মানুষের অধিকার মানুষ পেয়েছে। আপনারা মনে করছেন যে মুখ্যমন্ত্রী পিতৃপুরুষের টাকায় মানুষকে এখন চালের বস্তা দেওয়া হচ্ছে, এটা আপনাদের চিন্তার দৈনতা। কিন্তু বামফ্রন্ট কখনো জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কখনো মঞ্চে দাঁড়িয়ে এটা বলেননি যে আমি 12 ক্লাস পর্যন্ত ছেলেমেয়েদের পড়াশোনা করাচ্ছি। ছেলেমেয়েরা তো পড়াশোনা করবে, সরকার তো তাই করতেই আসে। আপনাদের আমি যে প্রশ্ন করেছিলাম তার উত্তর দেওয়ার আপনার ক্ষমতা নেই, আপনি যতই চাচান না কেন। একটা রাজ্যে যে তৃণমূল করে সেও রাজ্যের নাগরিক, যে বিজেপি করে সেও রাজ্যের নাগরিক, যে সিপিএম করে সেও রাজ্যের নাগরিক। রাজ্যের একজন নাগরিক যদি একটা রাজনৈতিক কারণে খুন হয়, একটা দলের খুন হওয়া কর্মী যদি সরকারি টাকায় ক্ষতিপূরণ পায়, আর একটা দলের খুন হওয়া কর্মী সেখানে সরকারি টাকায় ক্ষতিপূরণ পাবে না। আপনাকে আমি বলি সুদীপ্ত গুপ্ত আমাদের কোনো রাজনৈতিক দলের কর্মী হবে না। 10 সেকেন্ড। সুদীপ্ত গুপ্ত একটা মিছিলে গেছিল, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তাকে পিটিয়ে মেরেছিল। যে অশোক গাঙ্গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার হিউম্যান রাইটসের চেয়ারপারসন করে এনেছিলেন, জাস্টিস অশোক গাঙ্গুলি তখন রেকমেন্ড করেন যে সুদীপ্তর খুনটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ওর বাবাকে 5 লাখ টাকা দিতে হবে। বাবাও, সুদীপ্তর বাবাও কদিন আগে মারা গেলেন, ক্ষতিপূরণ দিতে হবে। বাবার চোখের জল তো ছেলের মৃতদেহের ক্ষতিপূরণ দিয়ে মেটানো মোছা যায় না, কিন্তু যাই হোক হিউম্যান রাইটস কমিশনটা বলেছিল। অশোক গাঙ্গুলির অপরাধ হয়েছিল কেন পুলিশের হাতে খুন হওয়া একটা ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন, সেই অশোক গাঙ্গুলির ব্যক্তিগত চরিত্র হনন করে তাকে হিউম্যান রাইটসের পদ থেকে সরাতে বাধ্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথাটা হচ্ছে এখানে এইটাকে নিয়ে আপনার ক্ষমতা নেই উত্তর দেওয়ার, আপনি গাগ্গা করে চেঁচিয়ে যাবেন।
অনিন্দদা না শতরূপ যা বললো শতরূপের কথা বললো 34 বছর ধরে বাংলার মানুষ দেখেছে যে সিপিএম কি করেছে আর দেখেছে বলে আপনার সময় কি আমি বললাম আপনার সময় বলিনি না বলিনি আমি বলিনি আমি চুপচাপ ছিলাম এই পর্যন্ত আলোচনাটা একটু হতে দিন 34 বছর ধরে বামফ্রন্ট সরকার কত বড় বড় কাজ করেছে বাংলার মানুষ তাই দেখে 294টা সিটের মধ্যে একটাতে তাদেরকে রাখিনি আবার বলছে নাকি যে এমএলএদের ডাকে না আরে ভাই আপনাদের এমএলএ নেই তো ডাকবে কাকে আপনি বলুন যে বিজেপি রামবাম এতটা উপেক্ষার যোগ্য প্রতিটা সভায় গিয়ে তাদের আক্রমণ করেন আজকেও জয়নগরে মমতা বললেন 34 বছর অস্বীকার করতে পারি নাকি 34 বছর বাংলার মানুষ 34 বছর সাফার করেছে তার জবাব তো বাংলার মানুষই দিয়েছে ভুলে গেছে তো বাংলার মানুষ আপনাদের কথা অনুযায়ী এখন শুধু তৃণমূলের নাম নয় আপনাদের কথা অনুযায়ী তাহলে মনে করেন কেন বারবার বাংলাদেশ কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়নের মণি করে রাখার কারণটা কি জানেন যে বাংলাকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিন্দু হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান হোক সবার প্রতি নজর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রান্তিক মানুষগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছে বিজেপি কে ভোট দিলেন তারা কি করে রেখেছেন তাহলে নয়নের মণি তো করেন না 21 কারা বিজেপি 2 কোটি 28 লাখ মানুষ যারা এই রাজ্যের ভোট দিল বিজেপি যারা বলেছিল 200টা সিট পাবে তাদের দুই অঙ্কে আটকে রেখে দিয়েছে সংখ্যাটা ভোটারের 2 কোটি 28 লাখ কথা তারা বলেছিল তো 200টা সিট পাবে 2 কোটি 28 লাখ মানুষ তো কম নয় রাজ্যে তারা বলেছিল যে 200টা সিট পাবে তাদের দুই অঙ্কে করে রেখেছে এখন সমস্যাটা কি হচ্ছে এবারে শুনুন অনেকক্ষণ বলেছে এবারে শুনুন ভোটে জিতে আছে তো মানুষ কেন ভোট দিচ্ছে এটা বুঝতে পারে না আচ্ছা এবার একটু দাবুন একটা কথা শুনুন মানুষগুলোর সঙ্গে আছে বলে ভোট দিচ্ছে মানে এই সরকারের কোনো খারাপ কাজ নেই এই শাসক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই রাজনৈতিক ও সচেতন আমি জাস্ট সময় ঠিক আছে ভাই শুনুন 2021 এ বিজেপি বলে 200 সিট পাবো পাইনি 2016 এ বামফ্রন্ট বলেছিল 200 পাবো পাইনি 2021 এ মমতা ব্যানার্জি বলেছিল এবার না হলে নেবার 2019 এ উনি বলেছিলেন যে আপকি বার 42 এ 42 নাকি কত এটা 42 এ 42 পে দিদি প্রধানমন্ত্রী হবে সব দলেরই বিভিন্ন সময় বলা কথা মেলেনি ও সমস্ত এখানে ওই গল্প শুনিয়ে লাভ নেই আপনি একটা শোনালে আপনাকে চারটে শুনিয়ে দিতে পারি কথাটা হচ্ছে আপনিও খুব ভালো করে জানেন আমি কি বলেছি হ্যাঁ ঠিক কথা এখন বামফ্রন্টের কোনো এমএলএ নেই ঠিক কথা যে নওশাদ সিদ্দিকী এমএলএ তাহলে আপনি বলুন যখন ভাঙড়ে একটা প্রশাসনিক বৈঠক হয় সেখানে নির্বাচিত এমএলএ কারোর দয়া হয়নি তো মানুষের ভোটে হয়েছিল নির্বাচিত নওশাদ সিদ্দিকী থাকবে না ভাঙড়ের তৃণমূলের ব্লক সভাপতি কেন থাকবে শুনে নিন কথাটা 2011 থেকে 2021 যখন রাজ্যে বামফ্রন্টের এমএলএ ছিল 2021-এর পরে যখন রাজ্যে বিজেপির এমএলএ রয়েছে কি যখন কংগ্রেসের এমএলএ ছিল একটা কেন্দ্রে মুর্শিদাবাদে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হচ্ছে সেখানে কংগ্রেসের এমপি অধীর চৌধুরী সিপিএমের এমপি বদরুদ্দোজা খান মানুষের ভোটে জেতা এমপি তারা ইনভাইটেড নয় তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতা কেন ইনভাইটেড আপনি খুব ভালো করে জানেন আপনার কাছে কোনো যুক্তি নেই আপনি কুযুক্তি দিয়ে গাগগাগ করে চেঁচাবেন মমতা বন্দ্যোপাধ্যায় দল এবং অ্যাডমিনিস্ট্রেশনের তফাৎ রাখেনি উনি সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে দলের লোকেদেরকে চুরি করিয়েছেন কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছেন ভাই ভাইপো নিজের পরিবারের জন্য আপনিও খুব ভালো করে জানেন চিৎকার করুন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা দিবসের জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছিল মনে আছে তো তখন আপনারা জাননি কেন কোভিডের সময় যখন ডেকেছিল তো সবাই গেছিল কিছুদিন আগে ডেকেছিল কোভিডের কে বলেছিল ডেকেছিল আপনাদের কেউ বলেছিল সর্বদলীয় বৈঠকে ডেকেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল কে বলেছিল একদম ডেকেছিল কে বলেছিল একদম কিছু জানেন পাহাড়নি অল পার্টি মিটিং করেছিল পাহাড়নি অল পার্টি মিটিং করেছিল ওদের চামচে কথা বলুন দুজনে কিছু জানে না শঙ্কুদেব কি বলবো কিচ্ছু না আপনার কিছু বলার নেই না সাবজেক্টে আপনি শুধু এইবার কেন বলার নেই সেইটা বলছি যে এই ব্যাপারে আপনি শেষ করুন না আপনি আরো বলবেন তো বলুন আপনি তো হাত তুলে রেখেছিলেন একটু ওই শেষ না করলে সবাই শেষ আপনি বলুন থ্যাংক ইউ আমার এবারে এক সেকেন্ড ম্যাম এক সেকেন্ড আমার কিছু বলার নেই কেন বললাম তার কারণ এদের সম্পর্কে বলা আর এদের সম্পর্কে বলা দুটো বলার ক্ষেত্রেই তো আমাকে শাহজাহানকে খুঁজতে হবে শাহজাহান হচ্ছে এক্স সিপিএম আর প্রেজেন্টলি হচ্ছে তৃণমূল কংগ্রেস বাকিপুর হচ্ছে এক্স সিপিএম প্রেজেন্টলি হচ্ছে তৃণমূল কংগ্রেস দত্ত বসু বামপন্থী প্রেজেন্টলি হচ্ছে এডুকেশন মিনিস্টার সিপিএম এক সেকেন্ড আমি কিন্তু আমি কোনোভাবে সিপিএম নই কোনোভাবে আমি সিপিএম এর অন্যায়কে সমর্থন করি না আরে আমি তো আমি যে তৃণমূল করে পাপ করেছি আমি তৃণমূল করে পাপ করেছি স্বীকার করি কিন্তু তৃণমূল সিপিএম এর পাপটাকে লেখাপি হিসেবে বহন করেছে এরা আজকে উত্তর দিতে পারে না কেন শাহজাহান তো এরা তৈরি করেছে বাকিপুর এরা তৈরি করেছে শাহজাহান কি করত এখন শতরূপের উত্তর নেই কেন শাহজাহান সরাসরি সিপিএম করেছে আমার যুক্তি হচ্ছে একটাই সিপিএম যে আজকে বড় বড় কথা বলছে
বা তৃণমূল কংগ্রেস যে বলছে যে এদের থেকে ওরা আলাদা, এরা কেউই তো আলাদা নয়, এরা দুজনেই তো এক। সিপিএম তো বলে রামের সঙ্গে তৃণমূল এক, দুই ফুলে মিলবে। একটা কথা বলছি সেটিং এর উদাহরণ, এখনো পর্যন্ত একটা কমিশন, আরে বলতে পারবে না, বিজেপি এক নয়, বলতে পারবে না, রাগ হচ্ছে, বলতে পারবে না। আমি বলছি আমার বক্তব্য যে একটা চুপ করলে বলবো, আমার বক্তব্য হচ্ছে একটা প্লিজ, ও একটা কমিশনের রিপোর্ট সিপিএম এর বিরুদ্ধে প্রকাশ করেছে তৃণমূল। কেন করেনি? কেন করেনি? কারণ সেটিং। কেন করেনি? কারণ নতুন যে তৃণমূল কংগ্রেস তারা অ্যাকচুয়ালি সিপিএম এর নতুন রূপ, ফলে এরা চলে আর এরা বাকি 10 বছরের টেস্টে বাংলায় একমাত্র অপশন হচ্ছে বিজেপি। অনিন্দ রাজ এবার বলেন। সেটিং এর তথ্য এত কথা বলছিল তো আজকে, আরে সেটিং কেন? বামফ্রন্টের লোকেরাও ভয় পাচ্ছে, নতুন বোতলে আজকে বামফ্রন্টের লোকেরাও ভয় পাচ্ছে তাদের ভোটটা যেন রামে না পড়ে যায়। তারা নিজেরা স্বীকার করছে এরা একাই চেঁচামেচি করছে, সবাই জানে বামেদের ভোট রামেদের পড়েছিল বলে এর কিছুটা ভোট পেয়েছিল, আবার এই তো সেটিং এর গল্প। তৃণমূল কংগ্রেস একমাত্র যারা তাদেরকে দেখে ভারত থেকে কিভাবে দল করতে হয়, কিভাবে লড়াই করতে হয় তারা জানে। আরে ভাই একটা কথা স্পষ্ট, একটা চাপে পড়েছে একটাই কারণে, কারণ ওদের নিতে হবে। আমি অনিন্দদা আপনার একটা উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে অনিন্দদা জেনে রাখুন 2011 যে তৃণমূল ক্ষমতায় এসেছিল, অতীতে বামফ্রন্টকে ভোট দেওয়া কিছু মানুষ ভোট দিয়েছিলেন, ভোটার কারো কেনা হয় না। তারপরও আপনি যদি বলেন যে বামের ভোট রামে গেছে, তাহলে তাকিয়ে দেখুন কার ভোট রামে এসেছে। এই দেখুন আমার আপনার মাঝখানে, আরে ভাই তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন কার ভোট রামে এসেছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইডির কর্তা রাজ্যে রাহুল নবীন, তিনি বিএসএফ এর কর্তার সঙ্গে বৈঠক করছেন। কোন সময় করছেন? যখন শাহজাহান বাংলাদেশে চলে যেতে পারেন, শাহজাহানকে অ্যারেস্ট করা হয়ে গেছে, শাহজাহান এলাকায় লুকিয়ে রয়েছেন, এই রকম জল্পনা চলছে। তখন ইডি এবং বিএসএফ এর কর্তার মধ্যে কলকাতায় বসে মিটিং, দুটো খুব হাই প্রোফাইল মিটিং হচ্ছে। এক তো ইডি কর্তা নিজে মিটিং করছেন সিজিওতে, অন্যটায় ইডি স্পেশাল ডিরেক্টরের সঙ্গে বিএসএফ এর কর্তা মিটিং করছেন। তাহলে কি আরো অনেক কিছুর অপেক্ষায় রয়েছে বাংলা? খুব ছোট করে সকলের মতামত নিয়ে নেব। শতরূপ, দেখুন আমি আজকে দেখছিলাম, গতকাল থেকে খবরটা এসেছিল, আজকেও দেখলাম কাগজে পড়লাম, রাজীব কুমার নাকি বলেছেন যে ইডির ওপর যা হয়েছে আইন যারা নিজের হাতে তুলে নিয়েছে উনি নাকি ব্যবস্থা নেবেন। আরে 4 বছর আগে 5 বছর আগে আপনি আইন হাতে তুলে নিয়েছিলেন একই রকমভাবে। শাহজাহান একটা ভুল করেছে, ও ইউনিফর্ম ছাড়া গুন্ডা পাঠিয়েছিল, আপনি কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, ইউনিফর্ম পরা গুন্ডা পাঠিয়ে দিয়েছিলেন সিবিআইকে মারার জন্য। আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে 5 বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন, এখন রাজ্যের পুলিশের মাথায় বসেছেন। এরা আবার কি করবে? দেখো প্রিয়, পরিষ্কার একটা কথা বলছি, শাহজাহান বাংলাদেশ থেকে পালিয়ে না যেতে পারে, কি অন্য কোথাও পালিয়ে না যেতে পারে, ওকে গ্রেপ্তার করা জরুরি। কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, এই বারিক বিশ্বাসের মতো একটা গরু স্মাগলার, কুখ্যাত গরু স্মাগলার, দিনের পর দিন তৃণমূলকে ওখানে নেতৃত্ব দিয়েছে বসিরহাট টাকি এলাকায়। দেবশ্রী রায় ইলেকশন এজেন্ট ছিল একসময় রায়দিঘিতে। সেই বারিক বিশ্বাসকে যখন ইডি গরু চুরি কেসে তুলব করছে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে, তখন বারিক বিশ্বাসকে রাজ্যের পুলিশ পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করিয়ে নিলেন, শুধুমাত্র যাতে ইডির হাতে বারিক বিশ্বাস না পড়ে তার জন্য। আমাদেরকে খেয়াল রাখতে হবে শাহজাহানকে গ্রেপ্তার করাটা, গার্ডেন রিচের ইমরান খান, আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো রকম ভাবেই যেন শাহজাহানকে ল অ্যান্ড অর্ডার ভায়োলেশনের জন্য গ্রেপ্তার করছে পশ্চিমবঙ্গ পুলিশ, এই নাটকবাজি করে ইডির হাতে ওর পড়াটাকে আটকানো না হয়। ইডি যেন শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে, আমরা সেটা দেখতে চাই। শঙ্করদেব, দেখুন আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবাংলায় কিছু কিছু অঞ্চল যে উপদ্রুত হয়ে গেছে এবং সেন্সিটিভ, এটা তো তৃণমূল কংগ্রেস নিজেই বলছে প্রেস কনফারেন্স করে। যে রাজ্যের বেশ কিছু অঞ্চল উপদ্রুত হয়ে যায় সেখানে আদৌ প্রশাসনিক ক্ষমতা সরকারের আছে বলে আমি মনে করি না। পশ্চিমবাংলার বহু অঞ্চল শাহজাহানদের শাসনে চলে গেছে, অনেকটা ঠিক পাক অধিকৃত কাশ্মীরের মতো। ফলে আমরা চাই যে কেন্দ্রীয় শাসন এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব সবার আগে রক্ষিত হোক। এখানে একটা সেন্ট্রাল এজেন্সিকে ওপেন থ্রেট দিচ্ছেন শোভনবাবু এবং হচ্ছে আরেকজন ওই ওদের এমএলএ হুগলির, তারা মিলে অসিত মজুমদাররা। তো তারপরেও তাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস এই গভর্নমেন্ট করে না। আজকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বলেছেন যে তিনি নাকি ব্যবস্থা নেবেন। ভাই আমি শুনেছিলাম তিনি খুব দক্ষ অফিসার, তার দক্ষতার প্রশংসা নাকি চারিদিকে হয়। গত 48 ঘন্টায় এখনো পর্যন্ত তিনি এবং তার পুলিশ তাকে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি। আমি এক ধাপে গিয়ে সরাসরি অভিযোগ করছি যে পুলিশ এবং সরকারের এবং তৃণমূল কংগ্রেসের মদতে শেল্টারে উনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, অবিলম্বে তাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমরা চাই তিনি যে ঘুরে বেড়াচ্ছেন বিজেপির নেতা কি করে জানছেন, বিরোধী দলনেতা? আমরা
তো অভিযোগ করছি। সবার আগে তো তিনি আমি কেন, বলছেন। বিজেপি কেন জানবে? ওখানকার তিনি তো বলছেন আরে সবার দাঁড়ান দাঁড়ান, ওখানকার পঞ্চায়েত প্রধানের রিয়াকশন এসছে আজকে মিডিয়ায়। ওখানকার পঞ্চায়েত আসার অন্তত 12 ঘন্টা আগে বলেছেন বিরোধী দল। আপনার কি মনে হয় প্রিয় দেবী, আমাদের ওখানে সাংগঠনিক লোকজন নেই? তারা দেখতে পাচ্ছেন না শাহজাহান রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, সাথে 4টে পুলিশ গাড়ির উপরে বসে ডিজে বাজাচ্ছেন। বিজেপি সংগঠন স্পাইং এ ধরতে পারেন না। আমি আপনার একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস হয়েছে। বাংলার মানুষ বুঝতে পেরে গেছে যে ইডি এরা আচ্ছা মানুষের ঘরে বাংলার সব মানুষ ফেলবে না। বলছি, বাংলার মানুষ ঠিক বাংলার আছে, মানুষ বুঝতে বলছি, পেরে সাধারণের মতো তারা গুন্ডা। বুঝতে পারছে মানুষের উপর ফেলবেন না। প্রণোদিতভাবে তারা আসছে, এসে ঝামেলা করছে, ইডি আসছে কে ঝামেলা বিজেপির করছে? কথাতে। মানুষের এত এবং এত এত আজকে কাজ নেই। মুখ্যমন্ত্রী Please, যে বাইরে থেকে ভোরবেলায় উঠে ইডির উপর হামলা করলে বাংলার মানুষের এরকম অবস্থা হয়নি। এই জায়গাটাকে অশান্তি করে দাও। ভোর ওরা 4টে চাইছে লোক অশান্তিটা রেডি করে করে রেখেছিলেন দাও। আপনারা। পশ্চিমবঙ্গকে যে আপনাদের করে হোক প্ল্যান ছিল অশান্তি যে করিয়ে দাও, আটকাবো। পশ্চিমবঙ্গকে আপনারা উত্তপ্ত করে দাও, দেখালেন। পশ্চিমবঙ্গকে যে ঘোরালে সময় না দেখাবেন, অন্যের সময় সেটা বলবেন। পারবে তাহলে না। কি হবে? আরে সেটা আপনি পারবে নিজের না, সময় সেটা বলবেন, পারবে নিজের না। আপনি সময় বলবেন। সবসময় আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে না, দেন। আপনি যদি না থামেন ঠিক ধমক ছাড়া আছে, উপায় আমি কি থাকবে? মেনে নিলাম, আপনি শেষ দিদি করুন, হন। দ্রুত শেষ না, করুন। আমি তো বলছি দিদিদের পশ্চিমবঙ্গের আমি মানুষ ভয় এটা পাই। বুঝতে পেরেছে যে ইডি এবং সিবিআই মানে বিজেপির কথায় চলছে, এটা বুঝতে পেরেছে। কে বলতে দেখুন একটা পেরেছে? জনরোষ হয়েছিল মানুষের এবং ঘরে সব আজকে ফেলে দিদি দিয়ে কিন্তু শেষ একটা শেষ হয় না। ধরা পড়ে মানুষই নিজের শেষ টাকা কথা দিয়ে বলবেন, নিজের কারণ টাকা ভোটার দিয়ে তারাই শেষ করবো ডিবেট। সঙ্গে থাকুন টিভি 9 বাংলা।